নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। গোটা বিশ্বকে আমেরিকা যে পথ দেখিয়েছে সেই পথ কি এবার শক্তিধর রাষ্ট্রগুলো ধরবে? এই ভারতের কথায় ধরুন না, যদি তারা হঠাৎ করে পাকিস্তানের ওপর এই ঘটনা ঘটায় তাহলে কিন্তু পুরো বিশ্ব আবার নতুন করে স্তব্ধ হয়ে যাবে। তখন স্বাভাবিকভাবেই বিভিন্ন রকম প্রশ্ন উঠবে, যেমন প্রশ্ন উঠছে বর্তমানে আমেরিকার ক্ষেত্রে। আমেরিকা এবং ভেনেজুয়েলার ঘটনা ইতিমধ্যে গোটা বিশ্ববাসী জেনে গেছে। যদি আমেরিকা পারে তাহলে ভারত কেন পারে না? যদি নিকোলাস মাদুরোকে এইভাবে অপারেশনের মাধ্যমে নেওয়া যায় তাহলে হাফিজ সৈয়দ বা মাসুদ আজহারকে কেন নয়? এই প্রশ্নটা আমাদের অনেক আবেগের প্রশ্ন, জনপ্রিয় এবং রাজনৈতিকভাবে খুবই লাভজনক। টিভি স্টুডিওতে এই প্রশ্নে হাততালি পড়বে, সোশ্যাল মিডিয়ায় বলতে পারেন আগুন জ্বলে উঠবে। কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্র কি কখনো আবেগে চলবে নাকি চলে? দেশের নিরাপত্তা কি টিভি ডিবেটের হেডলাইনে নির্ধারিত হবে নাকি এর পিছনে থাকবে নিঃশব্দ কঠিন বাস্তবতা? ভারত কি দুর্বল বলে এসব করবে না, নাকি ভারত ইচ্ছাকৃতভাবে এই পথটা বেছে নেবে? ভারতের কি ক্ষমতা নেই, নাকি রাজনৈতিক এবং কূটনৈতিক হিসাব সম্পূর্ণ আলাদা? আমরা ভাবি এক আর হয় আর একরকম। এই প্রশ্নগুলোর উত্তর সহজ নয়, কিন্তু আমাদের জানা ভীষণ দরকার। কারণ বিষয়টা শুধু হাফিজ সৈয়দ বা এক দুটো অপারেশনের নয়, বিষয়টা ভারতের রাষ্ট্র দর্শন, শক্তির সংজ্ঞা বলতে পারেন, এবং ভবিষ্যৎ নিরাপত্তার একটা দিক। তাই শুধুমাত্র আবেগ নয়, চলুন বাস্তবের কঠিন আলোয় বিষয়টা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। কিছুদিন আগেই নিকোলাস মাদুরোকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। ভারত কি এমন অপারেশন করতে পারে না? এই প্রসঙ্গে বিরোধী নেতা আসাদউদ্দিন ওয়াইসি প্রশ্ন তুলেছেন, তাহলে হাফিজ সৈয়দ বা মাসুদ আজহারকে কেন ধরে আনা হচ্ছে না? আজ আমি এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিচ্ছি। দেখুন, প্রথমেই বললাম আবেগে নয়, যুক্তিতে, বাস্তবতায় খুঁজতে হবে। কয়েকটা পয়েন্টে পুরো বিষয়টা পরিষ্কার করে বলছি। এবার আসি আপনাদের মূল প্রসঙ্গে। দেখুন, প্রথমেই বুঝতে হবে ভারত আসলে চাইছেটা কি, আগে বুঝে নিয়ে তারপর মন্তব্য করতে হবে। ভারতের লক্ষ্য কখনোই আগ্রাসন নয় কিংবা দখলদারি, এরকম মনোভাব ভারতের কখনোই ছিল না। ভারতের মূল দর্শন হচ্ছে শান্তি। শান্তি থাকলেই উন্নয়ন হবে, সমাজ এগিয়ে যাবে, রামরাজ্য অর্থাৎ ন্যায়, শৃঙ্খলা আর সহাবস্থান, এই আদর্শটাই ভারতের মূল ভিত্তি। আমরা চাই প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক। পাকিস্তান হোক, সে বাংলাদেশ হোক বা শ্রীলঙ্কা, কারোর সঙ্গেই ভারত সম্পর্ক খারাপ করতে চাই না। ভারতের অফিসিয়াল স্ট্যান্ড স্পষ্ট, আমরা রিভিশনিস্ট। তাই অখণ্ড ভারত বানানোর কথাও সরকারি নীতি এই মুহূর্তে অন্তত নয়। ভারত চাইলে অনেক জায়গায় সামরিক শক্তি ব্যবহার করতে পারে, মালদ্বীপ, আফগানিস্তান, কিন্তু করে না। করে কি? কারণ ভারতের মিলিটারি শক্তিশালী হলেও এর উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। ভারত হচ্ছে একটা শান্তির দেশ। শক্তি প্রদর্শনে তারা বিশ্বাসী করে না, বরং সমঝোতা করে চলতেই ভালোবাসে। দেখালেই কিন্তু দেখানো যায়, কেউ কিচ্ছু করতে পারবে না। এই মুহূর্তে ভারতের অনেক শক্তি। পাকিস্তান প্রসঙ্গে ভারতের লক্ষ্য খুব পরিষ্কার, সেখানে শান্তি আসুক, সিভিলিয়ান সরকার শক্তিশালী হোক, সীমান্ত নামমাত্র সৈন্য থাকুক, সন্ত্রাসবাদ শূন্যে নামুক। পাকিস্তান ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ, বাণিজ্যিক করিডর হলে দুদেশের মানুষই লাভবান হবেন। কিন্তু সমস্যা একটাই, পাকিস্তানের মিলিটারি আর আইএসআই এরা দীর্ঘদিন ধরে ভারত বিরোধী সন্ত্রাসবাদকে লালন পালন করছে বলে অভিযোগ। এই কিছুদিন আগে পাহেলগাঁও যে ঘটনা গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল, 26/11, এই ঘটনাগুলো অজস্র উদাহরণ কিন্তু খুঁজলে পাওয়া যাবে। তাই ভারতের সামনে বাস্তব লক্ষ্য তিনটি: পাকিস্তানের নতুন রেজিম, নয়তো মিলিটারি এবং আইএসকে নিষ্ক্রিয় করা। এখন প্রশ্ন, হাফিজ সঈদ বা মাসুদ আজহারকে তুলে আনার ক্ষমতা কি ভারতের একদমই নেই? এক কথায় উত্তর আছে, নিঃসন্দেহে আছে। ভারতের ইন্টেলিজেন্স ক্ষমতা বিরাট শক্তিশালী। রয়ের সামনে আইএসআই বহুবার ব্যর্থ হয়েছে। 26/11 পর কাশ্মীর বাদ দিলে ভারতে আর বড় সন্ত্রাসী হামলা অন্তত আমাদের জানা নেই। এটা ইন্টেলিজেন্সের সাফল্য। অতীতে অপারেশন ক্যাকটাস, সার্জিক্যাল স্ট্রাইক, এমন বহু নজির আছে। ভারতবাসী হিসাবে এগুলো আমাদের সত্যিই গর্বের।
প্রথমে আপনাদেরকে বললাম ভারত সামরিক শক্তিতে বর্তমানে অনেক শক্তিশালী, চাইলে তারা ইচ্ছা মতো অনেক কিছু করতে পারে, কিন্তু তারা শান্তি চায়, সহাবস্থান চায়। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা ভারতের ক্ষমতায় নয়, সমস্যা হচ্ছে রাজনীতিতে, পলিটিক্যাল উইল। এমন অপারেশনের জন্য সর্বোচ্চ রাজনৈতিক অনুমতি দরকার পড়ে। সেই অনুমতি অতীতে বহুবার আসেনি। এর আগে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। রাম জেঠমালানি নিজেই বলেছেন দাউদ ইব্রাহিম আসতে রাজি ছিল, কিন্তু ভারতের ভিতরে রাজনীতি বাঁধা হয়ে দাঁড়িয়েছে। মোহনলাল ভাস্করের গল্পটা এখানেই গুরুত্বপূর্ণ। পাকিস্তানে গুপ্তচর বৃত্তি করতে গিয়ে যে অমানবিক নির্যাতন তিনি সহ্য করেছিলেন সেটা আমাদের কল্পনার বাইরে। এই ঘটনা কারো অজানা নয়। দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করেও ফিরে এসে তিনি অবহেলা পেয়েছিলেন। মোরারজি দেশাই রয়ের অপারেশন ফাঁস করে দেওয়ার ফলে বহু ভারতীয় গুপ্তচর প্রাণ হারান। এই ইতিহাস আমাদের শেখায় সমস্যা সৈনিক বা ইন্টেলিজেন্সের নয়, সমস্যা হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্তে। এটা আমাদেরকে কম বেশি স্বীকার করতেই হবে। বর্তমানে ভারত চাইলে তার প্রতিবেশী দেশদেরকে নিয়ে অনেক কিছু করার সিদ্ধান্ত সে নিতেও পারে, কিন্তু তারা করে না। একটাই উদ্দেশ্য, ভালো করে বেঁচে থাক প্রত্যেকটা দেশের নাগরিক। 2001-এর অপারেশন পরাক্রম তার বড় উদাহরণ ছিল। সংসদে হামলার পর সেনা নামানো হলো, মাসের পর মাস স্ট্যান্ড অফ চললো, শেষে কিছু না করেই সবকিছু নেওয়া হলো। এতে সেনাবাহিনী অপমানিত হয়েছে, লাভ কিন্তু কিছুই হয়নি। হিসেব করে না এগোলে এই ধরনের ঘটনা হয়তো আবার না হওয়ার কিছুই নেই। আরেকটা বড় ফ্যাক্টর হলো আমেরিকা দীর্ঘদিন ধরেই পাকিস্তানকে ভারতের ওপর চাপ রাখার হাতের হিসেবে ব্যবহার করছে। এটা কম বেশি যারা জিওপলিটিক্যাল সম্পর্কে খোঁজ খবর রাখেন আমরা কম বেশি সবাই বিশ্বাস করি। পাকিস্তানে আমেরিকার স্ট্র্যাটেজিক অ্যাসেট একটা আছে। আমেরিকা যেসব অপারেশন করতে পারে সেগুলো করার মতো আন্তর্জাতিক ক্ষমতা, ডলার, কূটনীতি, সামরিক আধিপত্য ভারতের এখনো সেই পর্যায়ে পৌঁছানো হয়নি। পাওয়ার মানে শুধু সেনা নয়, আর্থিক, কূটনৈতিক ক্ষমতা। আমেরিকা বললে কেউ প্রশ্ন তুলতে পারে না। ভারত ধীরে ধীরে উঠছে, কিন্তু এখনো সেই জায়গায় ভারত আমেরিকার মতো জায়গায় নেই। চীনও তাইওয়ানে হামলা করতে পারছে না, এটাই হচ্ছে বাস্তবতা। আমেরিকা যেভাবে গোটা বিশ্বে দাদাগিরি দেখাচ্ছে, তাদের ধারে কাছে এই মুহূর্তে কেউ ঘেঁষতে পারছে না। হয়তো সময়ের সাপেক্ষে একদিন পরিবর্তন হতে পারে, কিন্তু এই মুহূর্তে কোনো আশা আকাঙ্ক্ষা আমরা অন্তত দেখতে পাচ্ছি না। অপারেশন সিন্ধুর সময় দেখেছি ভারতের পাশে কার্যত কেউ দাঁড়ায়নি। ইসরায়েল ছাড়া পশ্চিম এশিয়া, ইউরোপ, আমেরিকা কেউ জড়ো সমর্থন দেয়নি। অধিকাংশই নীরব কিংবা পাকিস্তানপন্থী ছিল, সেটা আমরা লক্ষ্য করেছিলাম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ধরনের অপারেশন আদৌ কি দরকার? ধরুন হাফিজ বা মাসুদকে তুলে আনা হলো, তারপর কি হবে? তুলে আনার পরে কি হবে? আরো বহু সন্ত্রাসী তৈরি হবে। ইতিমধ্যেই আননোন গান স্ট্র্যাটেজিতে একদম নিচে থেকে উপর পর্যন্ত নেটওয়ার্ক ভেঙে দিচ্ছে। পাকিস্তান আফগানিস্তানের টাকা দিয়ে কাজ করানো যায়, ভিতর থেকে ক্ষয় করা অনেক বেশি কার্যকর। জিনিসগুলো ভাবতে হবে, আবেগে চললে হবে না। বোধ, যুক্তি সমস্ত কিছু নিয়ে এসে বিচার বিশ্লেষণ করতে হবে। লস্করি তৈবার শক্তি আপাতত প্রায় শেষের পথে। পাহেলগাঁও ব্যতিক্রম, তারা এতটাই দুর্বল যে কৌশল বদলাতে বাধ্য হয়েছে। শোরগোল না তুলে, নাম না এনে কাজ করাই ভারতের দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য সব থেকে ভালো। এইভাবেই ভারতকে এগিয়ে যেতে হবে। এই ধরনের বড় অপারেশন করলে আন্তর্জাতিকভাবে কূটনৈতিক ধাক্কা আসবে। যদিও আমেরিকার ক্ষেত্রে সেটা আমরা এখনো পর্যন্ত দেখিনি। জাতিসংঘ পুরোপুরি চুপ। অনেক দেশ ভারতের বিরুদ্ধে যাবে, তাই আবেগে নয়, হিসেব করে এগোনোই বুদ্ধিমানের কাজ। আসলে আন্তর্জাতিক রাজনীতি অত সহজে বোঝানো সহজ নয়। কে কখন পাল্টে যাবে, কে কখন কার দিকে চলে যাবে কেউ বুঝতে পারবে না। ভারত ইতিমধ্যেই পাকিস্তানের মিলিটারি এবং আইএসআই কাঠামো ভাঙতে অনেকটাই সফল হয়েছে। এই লড়াই চুপচাপ চলছে, ধীর কিন্তু কার্যকর হচ্ছে। সব কথা মিলিয়ে শেষ পর্যন্ত যে সত্যিটা সামনে আসে সেটা খুব সোজা, কিন্তু অনেকের পছন্দের নয় এটা। ভারত চাইলে সব করতে পারে, এই ধারণাটা পুরোপুরি সত্য না হলেও অর্ধেক সত্য। আর কিছুই করতে পারে না, এটা পুরো মিথ্যা। বাস্তবতা এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, পারে আবার পারে না। ভারত আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে শক্তি আছে, কিন্তু সেই শক্তি কিভাবে ব্যবহার করা হবে সেটাই হচ্ছে আসল প্রশ্ন। আমেরিকা তারা তো দাদাগিরি দেখায়,
ভারত যদিও সেই জায়গায় এখনো পৌঁছায়নি, কিন্তু ভারত চেষ্টা করলে হয়তো পারতে পারে। তারা খুব একটা পিছিয়ে নেই, কিন্তু ভারত কি করবে? আমরা অনেক সময় রাষ্ট্রকে আবেগ দিয়ে মাপি। আমরা চাই প্রতিশোধ হোক, চোখে পড়ার মতো, টিভিতে দেখানোর মতো, বুক ফুলিয়ে বলার মতো, এই দেখো উঠিয়ে নিয়ে এসছি, এই একটা লাইনে যেন জাতীয় গর্ব পূরণ হয়ে যায়। আদৌ কি হবে? তার পিছনে তো রাষ্ট্র নেতা যারা রয়েছে তাদের অনেক পরিকল্পনা থাকে, চিন্তা ভাবনা থাকে, আন্তর্জাতিক চাপ থাকে, সেগুলো তো সামলাতে হয়। কিন্তু রাষ্ট্র এইভাবে কোনোদিন চলবে না। রাষ্ট্র চলে হিসাব করে, ধীরে, অনেক সময় এমনভাবে যাতে বোঝাই যায় না যে ভিতরে কি চলছে, কিন্তু কঠিন কোনো প্রতিশ্রুতি হয়তো চালাচ্ছে ভিতরে ভিতরে। আর ভারত বর্তমানে সেটাই করে। এখানে একটা ভুল ভাঙা, এখানে একটা ভুল ধারণা ভাঙা খুব দরকার। ভারত কিছু করছে না, এটা একদমই কিন্তু ঠিক নয়। এটা যারা ভাবছে ঠিক ভাবছে না, বরং ভারত যা করছে সেটা এতটাই চুপিচাপি যে আমরা সেটা দেখতে পাই না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই শুধু বন্দুক দিয়েই হয় না, বা চেঁচিয়েই হয় না, সোশ্যাল মিডিয়াতেও হয় না। অনেক সময় টাকার রাস্তা বন্ধ করে, অনেক সময় নেতৃত্বের চেন ভেঙে, অনেক সময় নিজেদের মধ্যে অবিশ্বাস তৈরি করে এই লড়াই জেতা যায়। বর্তমান পৃথিবীতে লড়াই একরকমভাবে হয় না। আজকে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোর দিকে তাকালেই বোঝা যাবে ওরা আগের মতো শক্তিশালীও নয়, আগের মতো আত্মবিশ্বাসীও নয়। এটা একটা অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছে। আমরা বেশি আবেগ দিয়ে ভাবি, সোশ্যাল মিডিয়ায় বেশি কমেন্ট করি, কেন হচ্ছে না, কবে হবে। তার আগে সব জিনিসগুলোকে ভাবা উচিত। হাফিজ সৈয়দ বা মাসুদ আজাহার এরা আজকে একটা প্রতীক মাত্র। ধরুন হঠাৎ করে কালকে সকালে খবর এলো ভারত এদের একজনকে তুলে এনেছে। এক সপ্তাহ আনন্দ হবে, রাজনৈতিক বড় বড় ভাষণ হবে, বক্তৃতা হবে, সোশ্যাল মিডিয়া উচ্ছ্বাসে ভরে যাবে। তারপর কি? তারপর নতুন নাম আসবে, নতুন মুখ আসবে, নতুন সংগঠন তৈরি হবে। কারণ সমস্যার শিকড় ব্যক্তি নয়, শিকড় হলো সমস্যার মূল কাঠামো। আর এই ভারত ধীরে ধীরে সেই কাঠামোতে আঘাত করছে। তাহলে ব্যক্তি নয়, কাঠামোটাকে ভাঙতে হবে। ভারত সেই কাজটাই ধীরে ধীরে করতে চলেছে। হয়তো আমরা দেখতে পাচ্ছি না, সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু ভারত করে চলেছে। ভারতের এখানেই কিন্তু সব থেকে বড় জয়। এখানে আরেকটা বাস্তবতা আমাদের মেনে নিতে হবে, ভারত কিন্তু এখনো আমেরিকা নয়। এই একটা লাইন মাথায় রাখতে হবে যে ভারত এখনো আমেরিকা হয়ে যায়নি। হয়তো একদিন হবে, কিন্তু এখনো নয়। এটা আমাদেরকে বিশ্বাসে রাখতে হবে এবং সান্ত্বনা দিতেই হবে আমাদেরকে। আমেরিকার হাতে শুধু মিলিটারি নয়, তাদের প্রচুর ডলার আছে, আন্তর্জাতিক বর্ণনা, পুরোপুরি আন্তর্জাতিক ম্যাপ, মানে সব কিছু তাদের কন্ট্রোলে রয়েছে। তারা কাউকে তুলে নিলে সেটাকে ডেমোক্রেসি, ফ্রিডম, ওয়ার অন টেরর বলে বিক্রি করতে পারবে, মানুষকে প্রচার করতে পারবে। কিন্তু ভারত করলে সেটাকে বলা হবে আগ্রাসন, মানবাধিকার লঙ্ঘন, আঞ্চলিক অস্থিরতা। এই দ্বিচারিতা অপছন্দের হলেও এটাই কিন্তু বাস্তব। আমেরিকার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারছে না, তখন ভারতের বিরুদ্ধে অনেকে মুখ খুলবে। আর এই বাস্তবতার কারণেই ভারতকে দ্বিগুণ সতর্ক হতে হয়। প্রথমেই বললাম ভারত কিন্তু এখনো আমেরিকা হয়ে যায়নি। একটা ভুল পদক্ষেপ 10 বছরের কূটনৈতিক পরিশ্রম নষ্ট করে দিতে পারে। তাহলে কতটা সামনে পাটা ফেলতে হচ্ছে বুঝতে পারছেন? যে ভারত ধীরে ধীরে গ্লোবাল সাউথের নেতা হওয়ার চেষ্টা করছে, যে ভারত বিকল্প শক্তি হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছে, তার পক্ষে হঠাৎ করে এমন কিছু করা কিন্তু মোটেও যুক্তিযুক্ত নয়, যেটা তাকে আন্তর্জাতিকভাবে পুরোপুরি এক ঘরে করে দিতে পারে। তাহলে লক্ষ্য কিন্তু সব দিকেই রাখতে হচ্ছে। আর রাজনীতির কথাটা এড়িয়ে যাওয়া যাবে না। আমরা যতই বলি আমাদের সেনাবাহিনী শক্তিশালী হয়ে গেছে, ইন্টেলিজেন্স দুর্দান্ত কাজ করছে, শেষ সিদ্ধান্তটা আসে কিন্তু মনে রাখতে হবে রাজনীতির টেবিল থেকে। আর সেই টেবিলে বসে অনেক সময় দেশের চেয়ে গদি বড় হয়ে যায়। এটা অবশ্য আজকে প্রথম নয় কিংবা নতুন নয়, এটাই হচ্ছে ইতিহাস। 1962 থেকে 2011 বা 2001 এমন বহু উদাহরণ খুঁজলে আপনি পাবেন যেখানে সেনাবাহিনী প্রস্তুত ছিল কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত পিছিয়ে এসছে। এই বাস্তবতা স্বীকার না করলে আমরা নিজেদের একটা বড় ধোঁকা দেব। রাজনীতির টেবিল, এই কথাটা আপনাদের মাথায় ঢোকাতে হবে। তবুও একটা কথা পরিষ্কার করে বলা দরকার, ভারতকে যদি কেউ ভীতু ভাবে তারা বড় অন্যায় করছে, বড় ভুল করছে। ভারত কিন্তু অতটা ভীতু নয় যতটা তারা ভাবছে। ভারত একটা সুযোগের অপেক্ষা করছে, অপেক্ষা শক্তির, অবস্থানের আর সময়ের। আজ ভারত ধীরে ধীরে অর্থনৈতিক শক্তি বাড়িয়ে তুলছে, কূটনৈতিক জায়গা তৈরি করছে, বিকল্প যোগ করছে। কোয়াড, ব্রিক্স, গ্লোবাল সাউথ, এগুলো শুধু নাম নয়, এগুলো হচ্ছে ভবিষ্যতের এক একটা ভিত্তিপ্রস্তর। যখন এই ভিত্তি আরো শক্ত হবে
তখন ভারতের অপশনও পুরোপুরি বদলে যেতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, পাকিস্তান নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। পাকিস্তানের সবকিছুই ইদানিং বড্ড গোলমেলে, অবশ্য প্রথম থেকেই ছিল গোলমেলে। তার অর্থনীতি ভেঙে পড়েছে, তার সমাজ ভেতর থেকে ক্ষয় হচ্ছে, সেখানকার মানুষ শান্তিতে নেই, তার সেনাবাহিনী নিজের দেশের মানুষের কাছে প্রশ্নের মুখে পড়ছে। এমন অবস্থায় বাইরে থেকে বড় আঘাত অনেক সময় তাদেরকে উল্টো ফল দিতে পারে। ভুক্তভোগীর গল্প তৈরি হবে, সহানুভূতি তৈরি হবে। ভারত কিন্তু সেই ফাঁদে পা দিতে চাইছে না। ভারত চাইছে পাকিস্তান নিজেই নিজের বোঝা হয়ে উঠুক। যখন নিজের জনগণ নিজের সরকারের বিপক্ষে চলে যাবে, তখন তো সেটাই হবে। এটা তো পৃথিবীর প্রত্যেকটা দেশেই একই নিয়ম। জনগণ বিরুদ্ধে চলে গেলে সেই সরকারের আর কোনো মূল্য থাকে কি? থাকে না। পাকিস্তানের ক্ষেত্রেও হয়তো একদিন হবে, সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কম বেশি খবর পাই। এই পুরো আলোচনার শেষে একটা কথাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের শক্তি সবসময় গর্জনে বোঝা যায় না। অনেক সময় চুপচাপ থেকেও উত্তর দেওয়া যায়, এবং এটাই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। ভারত আজকে সেই নীরব শক্তির পথেই হাঁটছে। কম কথা, বেশি কাজ, কিন্তু এমন কাজ যার নাম আমরা হয়তো জানি না, যার খবর আমরা পাই না, কিন্তু ভারত অনবরত সেটা করে চলেছে। আমরা নাগরিক হিসাবে আবেগী হব, প্রশ্ন করব, এটাই স্বাভাবিক। কিন্তু একই সঙ্গে আমাদের এতটুকু পরিণতিও দরকার যে সব যুদ্ধ ক্যামেরার সামনে লড়া কিন্তু হয় না। কিছু যুদ্ধ লড়া হয় ছায়ার মধ্যে, সময় নিয়ে, ধৈর্য ধরে। আর সেই যুদ্ধগুলি শেষ পর্যন্ত আমাদেরকে দারুণ দারুণ ফল দেয়। ইতিহাস সাক্ষী হয়ে রয়েছে। মানে হাউচাউ করে যুদ্ধ করলেই যে সবসময় সফল হয়, এমনটা মোটেও নয়। ভারতের এখন স্ট্র্যাটেজি অনেক বদলে গেছে। হাফিজ সৈয়দকে তুলে আনা হয়তো একদিন হবে, নাও হতে পারে। কিন্তু যদি পাকিস্তানের সন্ত্রাসবাদী কাঠামো ভেঙে পড়ে, যদি ভবিষ্যতে ভারত আর এমন হামলার মুখে না পড়ে, তাহলেই আসল জয়। নাম নয়, ফলটাই কিন্তু আসল। আজ যদি প্রশ্ন হয় ভারত তাহলে এটা কেন করছে না, বা ভারত কেন করে না, উত্তর একটাই, কারণ ভারত এখনো যুদ্ধ নয়, ভবিষ্যতে জেতার প্রস্তুতি নিচ্ছে। আবেগ দিয়ে নয়, কিন্তু সমস্ত কিছু হিসাব দিয়ে। আর রাষ্ট্রের ক্ষেত্রে অনেক সময় এই হিসাবটাই সবচেয়ে বড় দেশের প্রেম। তাই আমেরিকার মতো ভেনেজুয়েলা, মানে আমেরিকা বর্তমানে ভেনেজুয়েলাকে নিয়ে যেরকম ঘটনা ঘটিয়েছে, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের ক্ষেত্রে এমন ঘটনা ঘটায়, অবাক আর কিছুই থাকবে না।